আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। অনেক রাত আসলে বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনার সামনে আ মা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি মূলত হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বেশ কয়েক হাজার ছাত্র জনতা যোগ দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। সে বিষয়টি নিয়ে আসলে সেখানে আমাদের যারা প্রতিনিধি আছেন, যাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, এখনো উপদেষ্টা আসিফের ফেসবুক স্ট্যাটাস থেকে যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। আর্টিমে রাত 11:15টায় দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি এই পোস্টের তথ্য জানান। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পোস্টে তিনি লেখেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি আরো লেখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে চিহ্নিত করাই জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার। এর আগে 2024 সালের 23 অক্টোবর আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। এই হচ্ছে গিয়ে পত্রিকার খবর। অর্থাৎ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ হয়তো আগামী 2 দিনের মধ্যেই নিষিদ্ধের একটি প্রজ্ঞাপন জারি হবে বা একটি গেজেট হবে। তো আসলে দেখেন যে এই দাবিগুলো কিন্তু আমরা যারা কাজ করছি, আমরা কিন্তু প্রথম দিন থেকে এই দাবিগুলো করছি। আমরা বলছি যে গণহত্যাকারী এই আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই দাবি কিন্তু ছাত্রদের দাবি, এই দাবি আমাদের দাবি। কিন্তু কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই গণ অভ্যুত্থান পরবর্তী, এই বিপ্লব পরবর্তী যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আছেন, তাদের মধ্যেই ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছেন। অত্যন্ত শক্তিশালী তাদের অবস্থান। তারা কিন্তু এই দাবিগুলোকে উপেক্ষা করেছেন। তারা বাংলাদেশের সকল পর্যায়ে যে শীর্ষ পজিশন গুলোতে আওয়ামী লীগ তাদের লোক বসিয়েছিল, প্রত্যেকের জায়গায় এখনো বহাল তবিয়তেই বসে আছেন এবং তার নানা রকমের ভয়ঙ্কর রূপ আমরা দেখছি। তারা ভেতর থেকে বসে স্যাবোটাজ করছেন, তারা ভেতর থেকে বসে নানা রকমের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। এই ঘটনাগুলোর ফলে বাংলাদেশের মানুষ এক ধরনের কি বলবো দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আর্মিতে বলেন, পুলিশে বলেন, প্রশাসনে বলেন, আওয়ামী লীগের দালাল যা ঘাপটি মেরে বসে আছে। এবং আপনারা জানেন যে গতকাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যার বিরুদ্ধে অসংখ্য নারী কেলেঙ্কারি সহ একটি হত্যা মামলা আছে, তাকে নির্বিঘ্নে এয়ারপোর্ট দিয়ে চলে যেতে দেওয়া হয়েছে। এবং আমরা যদি এয়ারপোর্টের একটি ডকুমেন্ট আপনাদেরকে দেখাই, এই ডকুমেন্ট আমি যদি দেখাই, এই ডকুমেন্ট হচ্ছে তার এয়ারপোর্ট থেকে তিনি বের হয়ে যাওয়ার পরে তার ব্যাপারে একটি জেনারেল ডায়েরি, একটি নোট রাখতে হয়। ভিভিআইপি এরিয়া দিয়ে যখন কেউ বের হয় তখন একটি নোট রাখতে হয় এবং সেই নোটে তারা ডেসক্রিপশনে বলছেন, TG340 বিমানযোগে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককগামী যাত্রী মিস্টার আব্দুল হামিদ, পাসপোর্ট নাম্বার এত, ফর্মার প্রেসিডেন্ট, ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা 11 স্যারকে অবগত করেন। আলফা 11 স্যার এনএসআই ও ডিজিএফআই কে অবগত করেন। এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরি তার ফোন নাম্বার, ডিজিএফআই এর জিএসও 1 উইং কমান্ডার ফয়সল অনাপত্তি প্রদান করেন। এনএসআই ও ডিজিএফআই থেকে প্রাপ্ত অনাপত্তি ওসি ইমিগ্রেশন আলফা 11 স্যারকে এসএস ইমিগ্রেশন অপারেশন এডিশনাল ডিআইজি ইমিগ্রেশন ও ডিআইজি ইমিগ্রেশন স্যারকে অবগত করেন। এডিশনাল ডিআইজি ইমিগ্রেশন স্যার এসবি চিফ স্যারের রেফারেন্সে ওসি ইমিগ্রেশন আলফা 11 স্যারকে ইমিগ্রেশন সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। ওসি ইমিগ্রেশন আলফা 11 স্যার এসবির উপর উল্লেখিত সিনিয়র স্যারদের নির্দেশে ও এনএসআই এবং ডিজিএফআই এর প্রাপ্ত অনাপত্তি সাপেক্ষে এবং ইমিগ্রেশন ফর ট্র্যাক সিস্টেমে কোনো বিরূপ মন্তব্য না থাকায় ভিআইপি টার্মিনালে কর্তব্যরত ইনচার্জকে ইমিগ্রেশন করার নির্দেশ প্রদান করেন। টার্মিনাল ইনচার্জ ইমিগ্রেশন সম্পন্ন করেন। উল্লেখ্য, উক্ত যাত্রীর সাথে তার পুত্র রিয়াদ আহমেদ
পাসপোর্ট নাম্বার এত, এবং শালক ডাক্তার ANM নওশাদ খান পাসপোর্ট নাম্বার এত গমন করেন। অর্থাৎ এই হচ্ছে গিয়ে ঢাকা এয়ারপোর্টের ভিভিআইপি টার্মিনাল দিয়ে অতিক্রম করার সময় যে জেনারেল ডায়েরি করা হয় তার থেকে আপনাদেরকে তথ্য দিলাম। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে পুলিশের 2 না 3 জনকে তারা সাসপেন্ড করেছেন, যে কেন কিভাবে আব্দুল হামিদ এই এয়ারপোর্ট অতিক্রম করে গেল সেটি তারা দেখার জন্য সেই অপরাধে তারা তাদেরকে দোষী সাব্যস্ত করে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। অর্থাৎ কিন্তু এখানে একদম ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে NSI, DGFI, SB প্রত্যেকটা জায়গার ক্লিয়ারেন্সের পরে আসলে তাকে যেতে দেওয়া হয়েছে। তো আব্দুল হামিদ একটা হত্যা মামলার আসামি। আব্দুল হামিদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। আব্দুল হামিদ ফ্যাসিস্টের দোসর, এবং সে দীর্ঘ 15-16 বছর হাসিনাকে টানা সমর্থন দিয়ে গেছে, পরপর 2 মেয়াদে প্রেসিডেন্ট ছিল, এবং এত অনাচার, এত গণহত্যার পরেও, এত মানুষকে গুম করার পরেও এই আব্দুল হামিদের রাষ্ট্রপতির চেয়ারে বসে থেকে তার কোনো ভূমিকা আমরা দেখি নাই, না প্রকাশ্যে না পর্দার অন্তরালে, যে মানুষের পক্ষে, দেশের মানুষের পক্ষে কিছু করার জন্য কোনো ভূমিকা আমরা দেখি নাই। তো সেই আব্দুল হামিদকে যেতে দেওয়া হয়েছে। এখন দোষ চাপানো হচ্ছে 2-3 পুলিশ কর্মকর্তার উপরে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এগুলো এক ধরনের আসলে আইওয়াশ করা, মানুষকে এক ধরনের বিভ্রান্ত করা, এবং সরকারি ক্লিয়ারেন্স ছাড়া, এই যে ধরেন আমি যদি বলি SB, NSI বা DGFI যেসব কর্মকর্তার নাম বলা হচ্ছে বা যাদের রেফারেন্স দেওয়া হচ্ছে, আপনার কি মনে করেন যে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে? এই সিদ্ধান্ত এসেছে সরকারের তরফ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে যারা বসে আছেন, কথিত উপদেষ্টার পদে যে ফ্যাসিবাদের দোসররা বসে আছেন, তারাই এই খুনি আব্দুল হামিদকে, এই ফ্যাসিবাদের দোসর আব্দুল হামিদকে দেশ থেকে সহায়তা করেছেন। আপনারা কি মনে করেন আব্দুল হামিদ আবার ফিরে আসবে? আমার তো মনে হয় না সে ফিরে আসবে। তো এই যে অবস্থাটা, আব্দুল হামিদের বিরুদ্ধে যে লুটপাট, এবং সে তো আর সরাসরি তার নামে করে নাই, তার সহযোগীদের দিয়ে সে যেই লুটপাট করেছে, সেই জায়গাগুলোতেও আসলে আমার মনে হয় যে সরকারের যে অনীহা, সরকারের যে অবস্থা, সেটি এইটি দেখে আমরা খুবই কি বলবো, মানে ক্ষুব্ধই বলা চলে। এখন ক্ষোভ কাকে জানাবো? ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে এত ব্যস্ত যে আমার মনে হয় যে তিনি এগুলোতে মনোযোগ দিচ্ছেন না, অথবা এই বিষয়গুলো তার কাছে যথাযথভাবে উপস্থাপন করা হচ্ছে না। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ফারুকী প্রেস কনফারেন্সে 3 সাংবাদিক প্রশ্ন করেছিলেন, এবং তাদের প্রশ্নটা ছিল এক ধরনের সিন্ডিকেটেড এফোর্ট, এবং আমি বিস্ময়কর ভাবে লক্ষ্য করলাম যে তারা জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবকে অবমাননা করে তাদের প্রশ্ন করছেন। তারা সেই 1400 মানুষ যে নিহত হয়েছে, জাতিসংঘের যে রিপোর্ট, সেটিকে তারা একরকম ইগনোর করছেন। তারা হাসিনার পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের সাথে ঐক্যের কথা বলছেন, এবং পরবর্তীতে 3 জন সাংবাদিককে তাদের স্ব প্রতিষ্ঠান থেকে সম্ভবত বরখাস্ত করা হয়েছে। চ্যানেল আই সম্ভবত কারণ দর্শন নোটিশ দিয়েছে। কিন্তু এটি নিয়ে আবার দেখবেন যে ফ্যাসিবাদের যে দোসররা, যে দালালগুলো এতদিন ধরে হাসিনার পা চেটেছে, তারা এটাকে গণমাধ্যমের উপরে হামলা, হ্যান ব্যান ত্যান বলে গলা ফাটাচ্ছে, দেশ থেকে, দেশের বাইরে থেকে তারা এটাকে কালার দেওয়ার চেষ্টা করছে যে একজন সাংবাদিক প্রশ্ন করলেই তার চাকরি যেতে হবে। অর্থাৎ দেখেন যে হাসিনার টাকা, হাসিনার যে বাহিনী হাসিনা তৈরি করেছে গত 15-16 বছরে, তারা কত শক্তিশালী অবস্থানে থেকে এখনো কাউন্টার নেগেটিভস তৈরি করছে। অথচ 92 বছর পরেও, আমার চ্যানেলে আমি 2-3টা প্রোগ্রাম আছে এটা নিয়ে, 92 বছর পরেও আপনি কি হিটলারের পক্ষে কথা বলতে পারবেন? নাৎসিদের পক্ষে কথা বলতে পারবেন? তাদের অনেকেরই তো বিচার হয়েছে, বিচার এখনো চলমান। তো সেই জায়গাটাতেও আপনি যদি কথা বলতে না পারেন, মাত্র 9 মাসের মাথায় রক্তের দাগ যাদের হাতে লেগে আছে, আপনি তাদের পক্ষে কিভাবে অবস্থান নেন? কিভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য আপনি ভাবতে পারেন বা এই জাতীয় প্রশ্ন করতে পারেন শহীদদের বিষয়টি নিয়ে, যেটি জাতিসংঘ তার রিপোর্টে সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে। যদিও নিহতের সংখ্যা 2000-এর বেশি, কিন্তু জাতিসংঘের তথ্য উপাত্তে সেটি 1400। এর মধ্যে 103 জন বা 113 জন হচ্ছে শিশু। তো সেই জায়গাটায় নিয়ে আপনি তাদের
এই যে যদি পক্ষে প্রশ্ন করেন, খুনিদের পক্ষে যদি অবস্থান নেন, তার বিরুদ্ধে যদি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আপনার প্রতিষ্ঠান, তাহলে সেটি নিয়ে আবার দেখা যাচ্ছে যে সাংবাদিকের চাকরি গেছে প্রশ্ন করার অপরাধে এমন একটি প্রোপাগান্ডা, এমন একটি ন্যারেটিভস চালু করার চেষ্টা চলছে। তো যারা এই প্রোপাগান্ডা চালু করছেন, যারা এই কথাগুলো বলছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি, তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি। আশা করি তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো। আসলে এত সীমিত রিসোর্স নিয়ে কাজ করা একটু মুশকিল, মানে জনবল বা সার্বিক যে পরিস্থিতি, তাতে অনেক তথ্য আমাদের হাতে আসলেও অনেক কিছুই আমাদের পক্ষে আসলে যথাসময়ে করা সম্ভব হয় না। দর্শক, আমরা আমি আর দীর্ঘায়িত করব না, আজকে অনেক রাত হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে সাধারণ দর্শকদের মতামত নিব, সাধারণ দর্শকদের সঙ্গে কথা বলবো। তবে আপনাদের যে মতামত আমরা দেখছি, তাতে আমরা দেখছি যে আপনাদের মধ্যে শতকরা 90% 99% আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে আপনাদের অবস্থান দিচ্ছেন, আপনাদের কমেন্টস এর মাধ্যমে আপনাদের অবস্থান তুলে ধরছেন। এবং আমরা চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি সুনির্দিষ্ট ঘোষণা বা একটি রোডম্যাপ আসার আগ পর্যন্ত ছাত্র জনতা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখানে যে অবস্থান নিয়েছেন সে অবস্থানে থাকবেন। এবং আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে। আমাদের সঙ্গে আরো 2 জন যোগ দেওয়ার কথা ছিলেন, ইলিয়াস যোগ দেওয়ার কথা ছিলেন, আরো একজন যোগ দেওয়ার কথা ছিলেন, কিন্তু আমার মনে হয় যে আমি ইলিয়াস একটু আগে জানিয়েছি সে একটু অন্য একটা কাজে ব্যস্ত। তো আমরা আশা করবো আগামী 2 দিনের মধ্যে সবাইকে নিয়ে একটি আলোচনা করার, এই বিষয়টি নিয়ে। পাশাপাশি দর্শক যারা আছেন, সাধারণ মানুষ, তাদের ভাবনাগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আমার এই চ্যানেলের মাধ্যমে। এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, মেম্বারশিপ নিয়ে পাশে থাকুন। নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার ফেসবুক পেজে সাবস্ক্রিপশন বা ফলো দিয়ে রাখুন, যেন যখনকার সংবাদ, যখনকার বিষয়, তখনই আপনি সাথে সাথে নোটিফিকেশন পান এবং আপডেট থাকতে পারেন। দর্শক, এই চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি লক্ষ্য রাখছি ঢাকায় কি হচ্ছে সে বিষয়টি আমি নিয়মিত ভিত্তিতে আপডেট করব আপনাদের জানার সুবিধার্থে। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ ডক্টর কনক সরোয়ার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে বর্তমান বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক নেতা এবং বর্তমান বাংলাদেশের যারা উপদেষ্টাগণ রয়েছে, উপদেষ্টাদের মদতে তারা ছাড় পেয়ে যাচ্ছে, তারা বিদেশে চলে যাচ্ছে, তাদের দায়িত্ব নেওয়া হয়েছে, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজপথে আবারও ছাত্র জনতা নেমেছে এবং সবাই চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। দর্শক, বর্তমান এই যে অবস্থা, এই অবস্থা নিয়ে আপনারা কি বলতে চান, কি বলার আছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।